আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? সোহেল ম্যাথ সলিউশন ক্লাসে ক্লিক করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আমাকে ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা তুমি কমেন্টে জানাও। আমার পিছনে হোয়াইট বোর্ডটা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা তুমি জানাও। আচ্ছা, গত ক্লাসে আমরা সদৃশ আবৃত দশমিক নিয়ে কথা বলছি। আজকে নতুন একটা টপিক নিয়ে কথা বলবো। চলো যাই মূল টপিকে। আজকে যেটা বিষয় নিয়ে কথা বলবো, আবৃত দশমিক থেকে সাধারণ ভগ্নাংশ। বইয়ে একটা আবৃত দশমিক আছে, দেখি আমরা এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারি কিনা। আচ্ছা, এইটার মানে আমি এভাবে লিখতে পারি 5.1345345 আমি এটাকে আরও লিখতে পারি। তার মানে আবৃত দশমিক হচ্ছে কোনো সংখ্যার উপরে যদি পৌনঃপুনিক থাকে সেটা হচ্ছে আবৃত দশমিক, এবং আবৃত দশমিককে আমরা ওই সংখ্যাকে আমরা একাধিকবার লিখতে পারি। দেখো, একের উপরে কিন্তু পৌনঃপুনিক নেই, সেই ক্ষেত্রে আমি এককে একাই রেখে দিয়েছি। 3 4 5 এর উপর পৌনঃপুনিক, এই জন্য 3 4 5 আমি একাধিকবার লিখছি, আমি আরও লিখতে পারি। এখন মূল বিষয় হচ্ছে তুমি কি করলে এই দশমিককে উঠায় নিয়ে তুমি এই পুরো সংখ্যাটিকে একটা সংখ্যায় রূপান্তর করতে পারো। আমি এটাকে 5.1345 এটাকে যদি আমি 10,000 দিয়ে গুণ করি তাহলে আমি এটাকে একটা সংখ্যায় রূপান্তর করতে পারি। এভাবেও যদি না বোঝো তাহলে আমি তোমাকে একটা শর্ট ট্রিক্স শেখাচ্ছি। তুমি দেখো, এই সংখ্যাটিকে যদি দশমিকে উঠাইতে চাও তাহলে দশমিক একটা শূন্য, এখানে এক একটা আছে, একের পরে কটা শূন্য আছে? 4টা সংখ্যা। তাহলে তুমি একের পরে 4টা জিরো দিবা। প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে যদি 5টা থাকতো সংখ্যা, তুমি 5টা জিরো দিতা, 6টা থাকলে 6টা, 2টা থাকলে 2টা। আচ্ছা, তাহলে আমি একের পরে যেহেতু 4টা সংখ্যা আছে আমি 4টা জিরো দিয়েছি, তাহলে আমি এই সংখ্যাটিকে 1000 দিয়ে গুণ করলে আমি পাবো একটা সংখ্যায় রূপান্তর করতে পারো 51345। তাহলে আমার এখানে দশমিক কিন্তু আর থাকলো না, এখানে দশমিক ছিল, 1000 দিয়ে গুণ করার কারণে আমি এটাকে একটা সংখ্যায় রূপান্তর করতে পারছি। আমি এটাকে আরো লিখতে পারি 345 এভাবে লিখতে পারি। এখন মূল বিষয় হচ্ছে দশমিকের পরে যে এক আছে, তুমি কি করলে এই এককে দশমিকের সামনে আনতে পারবা। দশমিক কিন্তু আবৃত না, এক কিন্তু আবৃত না, একের উপরে যেহেতু পৌনঃপুনিক নেই সেহেতু অনাবৃত। তুমি এই অনাবৃত সংখ্যাটিকে দশমিকের সামনে যে একটা অনাবৃত সংখ্যা আছে, এই দুইটা অনাবৃত সংখ্যা এক জায়গায় করতে হলে কি করলে তুমি দুইটা অনাবৃত সংখ্যা এক জায়গায় করতে পারবা। তাহলে আমি এখানে বলছিলাম যে একের পরে 4টা সংখ্যা আছে, অনাবৃত করতেছি, সেই ক্ষেত্রে আমি 4টা জিরো নিয়েছি, কিন্তু আমি আবৃত করব। দশমিকের পরে কয়টা হচ্ছে সংখ্যা আছে? একটা আছে অনাবৃত। তাহলে আমি লিখতে পারি 5.1345, এটাকে আমি 10 দিয়ে গুণ করতে পারি, তাহলে এককে আমি দশমিকের সামনে আনতে পারি। তাহলে আমি এটা এভাবে লিখতে পারি 51.345। এখন আমি এটাকে বিয়োগ করব, এটাকে আমি এভাবেই থাকবে 5.1345 পৌনঃপুনিক। এটাকে যদি তুমি মাইনাস করো কত পাবা? 990। এটাকে যদি তুমি মাইনাস করো এভাবে লিখতে পারো 51.345 মাইনাস 51। আমি এটাকে এখন ক্যালকুলেশন করবো, এভাবে লিখতে পারি, এটাকে আমি এভাবে রাখবো 345 পৌনঃপুনিক। এটাকে যদি আমি ভগ্নাংশ করি 51.345 মাইনাস 51, এখানে হচ্ছে, এখানে কি বলা ছিল? আবৃত দশমিক থেকে সাধারণ ভগ্নাংশ। এটা হচ্ছে আবৃত দশমিক। ভগ্নাংশ মানে কি ভাইয়া? ভগ্নাংশ মানে হচ্ছে ভাগ। কোনো যদি দশমিক সংখ্যাকে তুমি ভাগ করো, ভাগ মানেই তো আমি জানি ভগ্নাংশ। তাহলে আমি দশমিক সংখ্যাকে ভাগে রূপান্তর করলাম, এটা ভাগ মানে হচ্ছে যেহেতু ভগ্নাংশ, তুমি এটাকে যদি মাইনাস করো একটা ভ্যালু পাবা, এখানে একটু ভ্যালু পাবা, এটা হচ্ছে উত্তর। তাহলে আমি বলতে পারি আবৃত দশমিক সংখ্যাকে ভাগে রূপান্তর করলাম। ভাগে রূপান্তর করা মানে হচ্ছে ভগ্নাংশকে রূপান্তর করলাম। যদি বুঝতে না পারো কমেন্টস করো, তোমার কমেন্টস পড়বো, পড়ার পরে আমি তোমার সাথে যোগাযোগ করে এটা বোঝানোর চেষ্টা করব। এরপরেও যদি একাধিক কেউ যদি না বোঝো, এইটার উপরে আবার একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব। চলো এবার নতুন কোনো টপিক নিয়ে কথা বলি।
এবার যে টপিক নিয়ে কথা বলবো, আবৃত দশমিক দেয়া থাকবে, আবৃত দশমিকের যোগ এবং বিয়োগ। এই অধ্যায়ের ম্যাথ হচ্ছে আবৃত দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ, এটার ভিতরে সীমাবদ্ধ। আর যদি কিছু ম্যাথ থাকে মূলত অমূল্য সংখ্যা, এর বাইরে কোনো ম্যাথ নাই, তাহলে যোগ বিয়োগ, এরপর আমি কথা বলবো গুণ ভাগ নিয়ে। তাহলে যোগ বিয়োগ এবং গুণ ভাগ এই চারটা সংখ্যা তোমার বোঝা খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখো তোমার বইয়ে আবৃত দশমিক দেয়া আছে কয়েকটি, 3.89 যার উপরে পৌনঃপুনিক আছে, এরপরে আছে 2.178 পৌনঃপুনিক আছে, তারপরে আছে 5.89798 যার উপরে পৌনঃপুনিক আছে। আচ্ছা, আমি যদি আবৃত দশমিকের যোগ বিয়োগ করতে যাই, তাহলে আমাকে এই সংখ্যাগুলোকে বা আবৃত দশমিকগুলোকে সদৃশ্য করে নিতে হবে। কোনো যদি আমরা দশমিককে সদৃশ্য করতে চাই, তাহলে আমাকে সেই সংখ্যাটিকে প্রথমে অনাবৃত সংখ্যা করতে হবে, তারপর আবৃত সংখ্যা করতে হবে, তারপর সেই সংখ্যাটিকে আমরা যোগ বিয়োগ করতে পারবো। তাহলে ফার্স্ট আমরা অনাবৃত করব। অনাবৃতর ক্ষেত্রে সুন্দর একটা ট্রিক্স, এটা হচ্ছে বোঝার ক্ষেত্রে, কিন্তু তোমরা কোনো গাইডে পাবা না। বোঝার ক্ষেত্রে একটা ট্রিক্স হচ্ছে, অনাবৃতর ক্ষেত্রে মনে রাখবা অনাবৃত মানে সর্বাধিক, এবং আবৃতর ক্ষেত্রে লসাগু। আবৃতর ক্ষেত্রে লসাগু। আচ্ছা, আমি ফার্স্ট টাইম কি বলছি অনাবৃত করব, তাহলে অনাবৃত হচ্ছে সর্বাধিক, যেটার উপরে পৌনঃপুনিক নেই সেটা হচ্ছে অনাবৃত, যে সংখ্যার উপরে পৌনঃপুনিক থাকে সেটা হচ্ছে আবৃত। আচ্ছা, এখানে কিছু নাই, মনে করি একের উপরে পৌনঃপুনিক নেই, তাহলে এক অনাবৃত। এখানে এক আছে, পৌনঃপুনিক নেই, এক অনাবৃত। এখানে দুইটা হচ্ছে সংখ্যা আছে যার উপরে পৌনঃপুনিক নেই, সেটা হচ্ছে অনাবৃত। অনাবৃত মানে হচ্ছে কি সর্বাধিক। তাহলে তুমি দেখো তিনটা আবৃত দশমিকের ভিতরে অনাবৃত সংখ্যা সর্বাধিক কতটি আছে? দুইটি আছে। তাহলে আমি প্রত্যেকটা ঘরে দুইটা করে অনাবৃত সংখ্যা মিল করব। তাহলে আমি লিখতে পারি 3.8989, দুইটা হয়ে গেছে। ওকে, এরপর লিখতে পারি এখানে লিখতে পারি 3. হ্যাঁ ঠিক আছে, এখন লিখতে পারি 17, দুইটা হয়েছে। এরপর লিখতে পারি 5.89। দেখো দুইটা করে কিন্তু প্রত্যেকটা ঘরে আমরা অনাবৃত করে ফেলছি। এখন আমরা কি করব? আবৃত। আবৃতর ক্ষেত্রটা আমরা কি বুঝি? কোনো সংখ্যার উপরে, কোনো সংখ্যার মাথার উপরে যদি পৌনঃপুনিক থাকে সেটা হচ্ছে আবৃত। আবৃত মানে হচ্ছে লসাগু। তুমি এখানে দেখো তো আবৃত কতটি আছে? দুইটি। এখানে কয়টি? দুইটি। এখানে কয়টি? তিনটি। তাহলে 2 গুণন 2 গুণন 3, যা লসাগু করলে তুমি 100% পাবা 6। তাহলে প্রত্যেকটা ঘরে তোমাকে 6টা করে সংখ্যা মিলাইতে হবে। তাহলে আবৃত যদি করো, তাহলে যেই দুইটা সংখ্যা বা তিনটা সংখ্যার উপরে পৌনঃপুনিক থাকবে সেই পৌনঃপুনিককেই 6টা মিলাইতে হবে। তাহলে আমি লিখতে পারি 898989, 6টা আমরা পৌনঃপুনিক দিয়ে দিলাম। এরপর আছে 78 এর উপর পৌনঃপুনিক, এভাবে লিখতে পারি 787878, এরপর পৌনঃপুনিক। তারপর লিখতে পারি 798 এখন আমরা আবৃত অনাবৃত করলাম। এখন আমরা এই সংখ্যাটিকে যদি যোগ করে ফেলি, তাহলে হয়ে গেল আবৃত দশমিকের যোগ বিয়োগ। তুমি যদি ভাইয়া এই সংখ্যাকে ক্যালকুলেটরে যোগ করো, তুমি নির্দিষ্ট একটা ভ্যালু পাবা, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। এবং যদি এই ধরনের কোনো সংখ্যাকে তুমি বিয়োগ করতে চাও, আবৃত অনাবৃত করবা, করার পরে তুমি বিয়োগ করে দিবা, হয়ে গেল। তবে একটা ব্যতিক্রম একটা ম্যাথ আছে, এটা তুমি লক্ষ্য করো। সহজ কিন্তু একটু ব্যতিক্রম, বুঝতে পারলে সহজ, না বুঝতে পারলে একটু কঠিন। তুমি দেখো দেয়া আছে 24.45645 আছে পৌনঃপুনিক, এরপর আছে 16.437। আচ্ছা ভাইয়া, তোমাকে আমি কি বলছি, এটা হচ্ছে আবৃত দশমিক। এটাকে যদি তুমি যোগ বিয়োগ করতে চাও, তাহলে তোমাকে প্রথমে অনাবৃত করতে হবে। এই জন্য লিখছি অনাবৃত প্রথমে, তারপর লিখছি আবৃত। তুমি যদি অনাবৃত করতে চাও, অনাবৃত হচ্ছে সর্বাধিক। তুমি দেখো তো অনাবৃত কয়টি আছে?
অনাবৃত আছে হলো দুইটি, সর্বোচ্চ দুইটি, এখানে হচ্ছে একটি, তাহলে সর্বোচ্চ যদি দুইটি হয় তাহলে আমি এটা দুইটি লিখবো 0.4545 এখানে লিখবো, যেহেতু নাই এখানে এই পর্যন্ত থাকবে। এরপর দেখো আমি যদি আবৃত করি লসাগু, উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে উপরে আছে 3টি লসাগু, নিচে আছে 3টি লসাগু, 3 আর 3 লসাগু করলে কত হয়? তুমি লসাগু 1 পাবা। তাহলে তুমি এখানে লিখতে পারো 645, এখানে লিখতে পারো 437। এখন যদি এটাকে তুমি যোগ করো, এটাকে যদি যোগ করো নির্দিষ্ট একটা ভ্যালু পাবা, এটা হচ্ছে উত্তর। এবং যদি এটাকে তুমি বিয়োগ করো নির্দিষ্ট একটা ভ্যালু পাবা, এটাই হচ্ছে উত্তর। খুবই সহজ, শুধু এই ট্রিক্সটা যদি মনে রাখতে পারো তাহলে তোমার কাছে এই ধরনের ম্যাথগুলা কোনো বিষয় না। চলো এবার নতুন একটা ট্রিক্স নিয়ে কথা বলি। এবার দেখবো এই অধ্যায়ের সর্বশেষ একটা টপিকস, যে আবৃত দশমিকের গুণ এবং ভাগ। গুণ এবং ভাগ, আচ্ছা, তবে শর্ত আছে কিছু। আবৃত দশমিককে যদি তুমি গুণ এবং ভাগ করতে চাও তাহলে তোমাকে এটাকে প্রথমে আবৃত দশমিককে যদি তুমি গুণ ভাগ করতে চাও তোমাকে এটা প্রথমে ভগ্নাংশ রূপান্তর করতে হবে। তুমি এটাকে নোট করতে পারো, আবৃত দশমিক একটা দেয়া থাকবে, সেটা যে কোনো সংখ্যা হতে পারে। যদি গুণ ভাগ করতে চাও সেটাকে ভগ্নাংশ প্রকাশ করতে হবে। ভগ্নাংশে প্রকাশ করার পর তুমি সেই ভগ্নাংশটাকে গুণও করতে পারবা, ভাগও করতে পারবা। আচ্ছা চলো এবার আমরা ম্যাথ দিয়ে বিষয়টা একটু প্রুভ করি। তোমার ম্যাথে আছে 2.5, এরপরে আছে 4.35 যার উপরে পৌনঃপুনিক, এরপর আছে 1.234, দুইটার উপরে আছে পৌনঃপুনিক। তাহলে প্রথমে তোমাকে ভগ্নাংশে পরিণত করতে হবে। যদি ভগ্নাংশে পরিণত করতে চাও তাহলে, তবে হ্যাঁ এখানে একটা বিষয় কি জানো, এর আগে কিছুক্ষণ আগে তোমাকে একটা কথা বললাম যে তুমি যদি এই ধরনের কোনো বিষয় যদি তুমি ভগ্নাংশে পরিণত করতে চাও তাহলে তোমাকে ওই যে যোগ বিয়োগ দেখাইলাম বা আবৃত দশমিক থেকে যোগ বিয়োগ, সেইটা তুমি দেখে আসতে পারো স্কিপ করে। এখানে তোমাকে, তবে হ্যাঁ এখানে একটা শর্ট ট্রিক্স তোমাকে শিখাবো। এইটার ক্ষেত্রে একটা বোঝানোর ক্ষেত্রে শর্ট ট্রিক্সটা মনে রাখলে এটা দিয়েও করতে পারো, বা স্কিপ করে যদি পিছন থেকে দেখে আসো সেটা দিয়েও বুঝবা। আচ্ছা, যদি ভগ্নাংশতে রূপান্তর করতে চাও তাহলে আছে 2.5, এটাকে যদি ভগ্নাংশ করো তাহলে তুমি এই দুইটা সংখ্যাকে উপরে লিখবা। এটা হচ্ছে একটা ট্রিক্স। এটা সামনে ধরো দশমিক তুমি রাখবা না, ভাগ যেটাকে করবা, এখানে ধরো একটা 1 অবশিষ্ট আছে, একের পরে কয়টা সংখ্যা আছে? একটা সংখ্যা। এখন আমি এখানে 1-এর পর 1 লিখবো, দশমিকটা তুলে দেওয়ার জন্য এখানে একটা সংখ্যা 1 লিখবো। তাহলে যদি কাটাকাটি করি 5 5 5 25, 5 2 10, তাহলে আমরা এটা কি দশমিক, আবৃত দশমিককে আবার ভগ্নাংশ করলাম। এরপর যদি তুমি করো 4.35 যার উপরে পৌনঃপুনিক, আমি বলছি সবগুলো সংখ্যা তুমি এখানে লিখবে 435। এবং এই ধরনের যদি, এটা কিন্তু অনাবৃত, এটা হচ্ছে অনাবৃত, আবৃত হচ্ছে যে পৌনঃপুনিক, এই ধরনের কোনো সংখ্যার উপর পৌনঃপুনিক যদি থাকে, তুমি যদি সেটাকে ভগ্নাংশ করতে চাও, এইভাবে ভাগ করতে চাও, ভগ্নাংশ আকারে প্রকাশ করতে চাও, তুমি এই পুরো সংখ্যাটিকে এখানে লিখবা। এটা একটা ট্রিক্স, সব ধরনের ম্যাথ এইভাবে হবে। তুমি এখানে মাইনাস করবে, এই দুটো সংখ্যাকে এখানে লিখবা। এবং ভাগের ক্ষেত্রে তুমি কি করবে, আমি বলছি দশমিক না থাকলে মনে মনে ভাবে এখানে একটা 1 আছে, একের পরে কয়টা শূন্য, একের পরে কয়টা সংখ্যা আছে? দুইটা সংখ্যা। আমি একের পরে এখানে দুইটা সংখ্যা লিখলাম। সেখান থেকে অনাবৃতর ক্ষেত্রে তুমি সেখান থেকে 10 মাইনাস করে দিবা। এটা কিন্তু সূত্র না, জাস্ট একটা ট্রিক্স। তুমি, আমি বলি নাই কিন্তু যে এখান থেকে তোমাকে 10 মাইনাস করতে হবে। দেখো আমি কিন্তু এখানে মাইনাস করি নাই, কেন করি নাই? এটা কিন্তু অনাবৃত সংখ্যা, কিন্তু আবৃত না। যদি এটার সামনে পৌনঃপুনিক থাকতো সেখান থেকে আমি এখানে 10 মাইনাস করে দিতাম। যেহেতু পৌনঃপুনিক নাই, একটা অনাবৃত সংখ্যা, সেই ক্ষেত্রে আমি এটাকে এইভাবে রাখবো। যদি ভাইয়া এই যে 5-এর উপর পৌনঃপুনিক আছে, যদি না থাকতো আমি এখানে কখনোই মাইনাস করতাম না। যেহেতু পৌনঃপুনিক আছে আমি সেখানে 10 মাইনাস করে দিব। যদি আমি এটাকে মাইনাস করি
কত পাবো? পাবো 392 এরকম কিছু পাবো। যেহেতু আমার কাছে ক্যালকুলেটর নাই, বোঝানোর জন্য তোমাদের বলতেছি। এইটার ক্ষেত্রে দেখি কে ফার্স্ট লিখতে পারে। এটার ক্ষেত্রে তুমি কমেন্টস করে বলো যে এটা ভগ্নাংশটা কি রকম হতে পারে। 1.24। আচ্ছা, এটা কিন্তু অনাবৃত না, আবৃত, কারণ সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে। তাহলে আমি এটা কি লিখবো? সবগুলো সংখ্যা লিখবো। 12 34। যদি এটা অনাবৃত হয় আমি প্রথমে দুইটা সংখ্যাকে মাইনাস করে দিব। দেওয়ার পরে দশমিকের পরে কত আছে ভাইয়া? একটা মনে করবো এক। একের পরে কয়টা সংখ্যা আছে? তিনটা সংখ্যা আছে। যেহেতু অনাবৃত না আবৃত, সেখান থেকে 10 মাইনাস করব। এখানে যদি আমি মাইনাস করি একটা ভ্যালু পাবো 611। এখানে যদি কত পাবো? 90। সরি, এখানে হচ্ছে 3টা শূন্য হবে। এখান থেকে যদি আমি মাইনাস করি কত পাবো? 990। তাহলে সহজে একটা বুঝবা, যেটা সামনে, যেটা কোনো যদি সংখ্যার উপরে পৌনঃপুনিক না থাকে তাহলে অনাবৃত, যদি থাকে সেটা হচ্ছে আবৃত, যদি অনাবৃত থাকে সেই সংখ্যাকে আমরা লিখব। যদি আবৃত থাকে একের পরে যে কটা সংখ্যা আছে সেটাই লিখবো, তার থেকে 10 মাইনাস করে দিব। এখন আমরা আবৃত দশমিককে সাধারণ যে ভগ্নাংশ এটা প্রকাশ করলাম। প্রকাশ করার পরে আমি কি করব? সাধারণ ভগ্নাংশগুলোকে গুণ করব। বলছিলাম আবৃত দশমিককে যদি গুণ কিংবা ভাগ করতে চাও তাহলে সেগুলোকে তোমাকে ভগ্নাংশ প্রকাশ করতে হবে। আমি ভগ্নাংশ প্রকাশ করছি 2.5 গুণন 4.35 পৌনঃপুনিক গুণন 1.234 পৌনঃপুনিক। এগুলাতে আমি ভগ্নাংশ করছি, এগুলার গুণ করব। তাহলে এটার মান কত আছে ভাইয়া? 5/2। এটার মান কত আছে? 392/90। এটার ভ্যালু কত আছে? এটার ভ্যালু আছে 611/990। তাহলে তুমি যদি উপরের এই সংখ্যাগুলোকে 5 গুণন 392 গুণন 611 এই যে সব কয়টা সংখ্যাকে যদি গুণ করো নির্দিষ্ট একটা ভ্যালু পাবা। যদি নিচের সংখ্যাগুলোকে গুণ করো নির্দিষ্ট একটা ভ্যালু পাবা। এটাই হচ্ছে তোমার উত্তর। বুঝাইতে পারছি? আমি আবৃত দশমিককে ভগ্নাংশে রূপান্তর করলাম। ভগ্নাংশে রূপান্তর করার পর আমাকে বলছে গুণ করতে। ভগ্নাংশগুলোকে এই যে গুণ করলাম, গুণ করার পর বলছে ভাগ করতে। এই যে আমি ভাগ করে ফেললাম। তো যদি ক্লাস তোমার ভালো লাগে একটা লাইক করবা, কমেন্টস করবা, শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করবা। পরবর্তী ক্লাস পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।